দেখো, আজকে আমরা শুরু করব হিমবাহ। হিমবাহ যেটাকে ইংরেজিতে বলা হয় কি গ্লেসিয়ার। আর হিমবাহ গ্লেসিয়ার কথাটা এসছে ল্যাটিন শব্দ গ্লেসিয়াস থেকে, আবার কোনো কোনো জায়গায় ফরাসি শব্দ গ্লেস থেকেও এই গ্লেসিয়ার শব্দটি এসছে। গ্লেস শব্দের অর্থ হচ্ছে বরফ। তো হিমবাহ কাকে বলে? এক কথায় যদি আমরা বলতে হয় তাহলে বরফের নদীকে বলা হয় হিমবাহ। আমরা যেমন দেখি যে নদীতে কি প্রবাহিত হয়, জল প্রবাহিত হয়, তেমনি হিমবাহতে কি প্রবাহিত হয়, বরফ প্রবাহিত হয়। তাই বিশাল বিশাল বরফের স্তূপ যখন প্রবাহিত হয় তখন তাকে বলা হয় হিমবাহ। সংজ্ঞা হিসেবে যদি আমি একটু ভালোভাবে বলি তাহলে কি বলবো? সাধারণত হিমবাহ তো সব জায়গায় দেখা যায় না। নদী যেমন সারা পৃথিবীর প্রায় সব জায়গাতেই সমভূমি, মালভূমি, পার্বত্য অঞ্চল সব জায়গাতেই দেখতে পাওয়া যায়, কিন্তু হিমবাহ শুধু উচ্চ পার্বত্য অঞ্চল, সব পার্বত্য অঞ্চলে কিন্তু নেই, শুধু উচ্চ পার্বত্য অঞ্চলেই যেখানে কি হয় বরফ সঞ্চিত হয়, একমাত্র সেই জায়গাতেই এই হিমবাহ পরিলক্ষিত হয়। তাই হিমবাহ কিন্তু পৃথিবীর সব জায়গায় দেখতে পাওয়া যায় না নদীর মতো। আর হিমবাহর তাহলে সংজ্ঞা হিসেবে কী বলবো? অতি শীতল অঞ্চলে স্থলভাগের উপর দিয়ে অভিকর্ষের টানে অতি ধীর গতিতে প্রবাহমান জমাটবদ্ধ যে বরফের স্তূপ প্রবাহিত হয় তখন তাকে আমরা বলা হয় কি হিমবাহ। এই হিমবাহের যে আমরা দেখলাম যে হিমবাহ আমরা সাধারণত যে ধারণা, নদীতে যেমন জল প্রবাহিত হয় কলকল করে, কিন্তু হিমবাহতে কিন্তু এইভাবে আমরা যে ভাবছি যে বরফ প্রবাহিত হচ্ছে বলে আমরা যেটা ভাবছি, আমাদের ধারণা একটা হচ্ছে মনে মনে চোখ বন্ধ করলেই যে একদম বরফ বোধহয় সাঁই সাঁই করে প্রবাহিত হচ্ছে, জলের মতো কলকল করে বরফ প্রবাহিত হচ্ছে, সেরকম কিন্তু নয়। একটা বিশাল বরফের স্তূপ, সেটা অতি ধীরে ধীরে প্রবাহিত হয়। মানে সেই প্রবাহ যদি আমরা সাধারণ দৃষ্টিতে আমরা যদি গিয়ে দাঁড়িয়েও থাকি, আমাদের সাধারণ দৃষ্টিতে হয়তো সেটা চোখেই পড়বে না। কারণ হিমবাহের গতিবেগ যদি দেখা হয় গড়ে সারা দিনে মাত্র কয়েক সেন্টিমিটার, অর্থাৎ 1 থেকে 2 সেন্টিমিটার। আর যদি খুব দ্রুত গতিতে হয় তো কয়েক মিটার যায়। ঠিক আছে? তো আমাদের যে ধারণা আর কি, নদী দেখে যে নদীর জল যেমন প্রবাহিত হয়, হিমবাহ কিন্তু সেরকম নয়। তো সবথেকে বিশ্বের দ্রুততম হিমবাহ হচ্ছে গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান, আর যেটা হচ্ছে সারা দিনে মাত্র 46 মিটারই প্রবাহিত হয়। আর সবথেকে ভারতের বৃহত্তম যে হিমবাহ, সেই হিমবাহটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। আচ্ছা, এগুলো তো ভারতের আমি বললাম বৃহত্তম। এরপর পরে আসবো আরও অন্যান্য হিমবাহ সম্পর্কে। তবে এখানে একটা জিনিস জেনে নেব যে হিমবাহের উৎপত্তি। হিমবাহের উৎপত্তি কীভাবে হয়েছে? সাধারণত সুউচ্চ পার্বত্য অঞ্চলে বা যেটা আমরা বলি উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে, যেখানে সারা বছর কী থাকে, বরফ ঢাকা থাকে, বা যেখানে সারা বছরই সব সময়ই কী হচ্ছে না তুষারপাত হচ্ছে, সেই সমস্ত অঞ্চলে সাধারণত হিমবাহের উৎপত্তি হয়। কীভাবে হয় না, প্রথমে হিমবাহ যে তুষারপাত হয়, তুষারপাত তো আমরা এখানে দেখতে পাই না। ওই পেঁজা তুলোর মতো উপর থেকে, যেমন তুলো যদি ওপর থেকে ফেলা হয় তাহলে যেমন মনে হবে, সাধারণত সেরকম তুষারপাতও সেরকমই হয়ে থাকে। উপর থেকে এরকম বরফের ছোট ছোট বরফ খণ্ড আমাদের ভূপৃষ্ঠের ওপরে পতিত হয় পেঁজা তুলোর মতো। তো সেটা ভূপৃষ্ঠের ওপরে এসে পড়ে থাকে বিভিন্ন দিকে এবড়ো খেবড়ো। তো এক একটা পেঁজা তুলোর মতো যখন এই ভূপৃষ্ঠের ওপরে পড়ে থাকে বরফ টুকরোগুলো, সেগুলোকে বলা হয় নেভে। ঠিক এর পরবর্তীতে এই নেভেগুলো কী হয়, আরও যখন তুষারপাত হতে থাকে, এই নেভেগুলোই ধীরে ধীরে একে অপরের সাথে আটকে গিয়ে একটা বড় বড় বরফ খণ্ডে পরিণত হয়, বৃহৎ কেলাসে পরিণত হয়, তখন তাকে বলা হয় ফির্ন। এরও পরবর্তীকালে যখন কয়েক বছর ধরে এরকম তুষারপাত চলতে থাকে, তখন একসাথে যে বিশাল এক বরফের স্তূপ পরিণত হয়, এক জমাটবদ্ধ যে বরফের স্তূপ পরিণত হয়, সেই জমাটবদ্ধ বরফের স্তূপ কী হয়, আস্তে আস্তে আরও বড় একটা বরফ খণ্ডে পরিণত হয়। এবং পরবর্তীকালে যখন এর আয়তন অনেক বেশি হয়ে যায়, তখন সেটা অভিকর্ষের টানে ধীরে ধীরে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত হয় এবং হিমবাহের সৃষ্টি করে। এই হলো হিমবাহের পদ্ধতি। অর্থাৎ প্রথমে কি হয়, পেঁজা তুলোর মতো তুষারপাত হয়, সেই তুষারপাতের যে তুষারগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে পেঁজা তুলোর মতো, তাকে বলা হচ্ছে কি নেভে। এই নেভেগুলো এভাবে একে অপরের সাথে জমাটবদ্ধ হয়ে একটু বড় তুষারখণ্ডে পরিণত হয়, যাকে বলা হয় ফিন। এবং বহু বছর ধরে এইভাবে তুষার একত্রিত হয়ে যখন বিশাল আকৃতির বরফ খণ্ডে পরিণত হয়, তখন সেটা পাহাড়ের ঢাল বেয়ে অভিকর্ষের টানে নিচের দিকে ধীরে ধীরে পতিত হতে থাকে, মানে প্রবাহিত হতে থাকে, তখন তাকে বলা হয় হিমবাহ। এইভাবে হিমবাহের সৃষ্টি
হয়। তো এই হিমবাহ হচ্ছে কিন্তু আমাদের পৃথিবীর বৃহত্তম সুস্বাদু জলের একটা ভাণ্ডার। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের ভাণ্ডার বলা হয় এই হিমবাহকে। এটা একটা মনে রাখতে হবে, পরীক্ষায় ছোট প্রশ্ন আছে যে পৃথিবীর বৃহত্তম জলের সুস্বাদু জলের বা স্বাদু জলের ভাণ্ডার কি, সেটা হবে কিন্তু হিমবাহ। এরপর আমরা আসবো হিমবাহের প্রকারভেদ। বিজ্ঞানী H.W. আলম্যান তিনি হিমবাহের শ্রেণীবিভাগ করেন। তিনি হিমবাহকে 3টে ভাগে ভাগ করেছিলেন। কি কি 3টে ভাগ? একটা হচ্ছে উপত্যকা হিমবাহ, পাদদেশীয় হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ। ঠিক আছে, আমরা ছবির মাধ্যমে দেখব যে উপত্যকা হিমবাহ কাকে বলে। উপত্যকা হিমবাহ হচ্ছে যে হিমশীতল উচ্চ পার্বত্য অঞ্চলের উপত্যকাতে যে হিমবাহ প্রবাহিত হয় তাকে বলা হচ্ছে কি উপত্যকা হিমবাহ। যেমন এর উদাহরণ হচ্ছে আলাস্কার হুবার্ট, যেটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। ভারতের বৃহত্তম উপত্যকা হিমবাহ হচ্ছে সিয়াচেন। দ্বিতীয় হচ্ছে পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় কি না, পর্বতের পাদদেশীয় অঞ্চলে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় পাদদেশীয় হিমবাহ। যেমন উদাহরণ আলাস্কার মালাস্পিনা। আর 3 নম্বর হচ্ছে মহাদেশীয় হিমবাহ। দেখো ছবিতে আমরা দেখেছি উপকূলীয় হিমবাহ। উপকূলীয় মানে সমুদ্রের ঠিক তীরবর্তী অংশকে বলা হয় উপকূল। তা এই উপকূল অংশে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে বলা হয় উপকূলীয় হিমবাহ। সাধারণত উপকূল অঞ্চল তো সমভূমি অঞ্চলে হয়ে থাকে। তো আর আমরা বললাম যে সাধারণত হিমবাহ সৃষ্টি হয় উচ্চ পার্বত্য অঞ্চলে। তো এখানে একটা বিষয় জানার আছে যে কেন উপকূলীয় হিমবাহ আমি এখানে লিখলাম। কোথায় দেখতে পাওয়া যায় উপকূলীয় অংশে হিমবাহ? সেটা হচ্ছে একমাত্র উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে, বিশেষ করে আন্টার্কটিকা বললেই ভালো হবে। মহাদেশীয় হিমবাহ বলেছে যে সমস্ত হিমবাহগুলো একটা বিশাল মহাদেশ জুড়ে অবস্থান করে বা একটা বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করে, তখন তাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। একমাত্র আন্টার্কটিকা মহাদেশই মোটামুটি সারা বছর বরফে ঢাকা থাকে। একেবারে আন্টার্কটিকা মহাদেশে পাহাড়ের উপরের অংশ থেকে একেবারে উপকূলের নিচের অংশ, অর্থাৎ আন্টার্কটিকা যে আমরা ওখানে মহাসাগর দেখতে পাই আন্টার্কটিকা অঞ্চলে, ঠিক আছে, কুমেরু মহাসাগর। তো সেই কুমেরু মহাসাগরের একেবারে উপকূল অংশটাও কিন্তু বরফে ঢাকা থাকে। তো সেই কারণেই আমি এখানে ছবিতে উপকূলীয় হিমবাহ দেখানো হয়েছে। অর্থাৎ মহাদেশীয় এই 3টে মিলে উপত্যকা, পাদদেশীয় হিমবাহ, অর্থাৎ উপত্যকাতেও দেখা যায়, পাদদেশীয় অঞ্চলে দেখা যায় এবং উপকূলীয়, এই 3টে অংশ জুড়েই যে হিমবাহটা অবস্থান করে তাকে বলা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এটা সাধারণত আন্টার্কটিকার ল্যাম্বার্ট আন্টার্কটিকা অঞ্চলেই সাধারণত দেখতে পাওয়া যায়। এই আন্টার্কটিকা সাধারণত সারা বছরই বরফ ঢাকা থাকে। পাহাড়ের একেবারে উপরের অংশ থেকে একেবারে উপকূলীয় অংশ পর্যন্ত পুরো অংশটাই কী হয় না বরফে ঢাকা থাকে। সেই কারণে সেখানে এই উপকূলীয় অংশেও হিমবাহ পরিলক্ষিত হয়। তো এইটা হলো 3টে ভাগ। এরপর আসবো হিমরেখা কি। হিমরেখা হচ্ছে এমন একটি রেখা, হিমরেখা হলো এমন একটি কাল্পনিক রেখা যে রেখাটির উপরে জল জমে বরফে পরিণত হয় আর যে রেখাটির নিচে বরফ গলে জলে পরিণত হয়, সেই রেখাকে বলা হয় হিমরেখা। অর্থাৎ এই রেখাটা হচ্ছে হিমরেখা। অবশ্যই এটা কাল্পনিক রেখা, এটা কোথাও কিন্তু এই রেখাটা পাহাড়ের গায়ে টানা নেই। এবং হিমরেখা স্থানভেদে ঋতুভেদে পরিবর্তনশীল হয় এর উচ্চতার। অর্থাৎ কাকে বলবো হিমরেখা? যে কাল্পনিক রেখার উপরে জল জমে বরফে পরিণত হয় এবং যে কাল্পনিক রেখার নিচে বরফ গলে জলে পরিণত হয়, সেই কাল্পনিক রেখাটিকে বলা হয় হিমরেখা। এবং হিমরেখার মূল বৈশিষ্ট্যটাই কি, যে হিমরেখা কিন্তু এক জায়গায় স্থির নয়। অর্থাৎ হিমরেখা স্থানভেদে, কালভেদে অর্থাৎ সময়ভেদে এর উচ্চতার পরিবর্তন ঘটে। যেমন গ্রীষ্মকালে এক জায়গায় হিমরেখা থাকে, শীতকালে আরেক জায়গায় হিমরেখা থাকে। গ্রীষ্মকালে যখন উষ্ণতা বেড়ে যায় তখন কি হয়, এই হিমরেখাটার উচ্চতা বেশি হয়ে যায়। অর্থাৎ এখানে যে হিমরেখা দেখা যাচ্ছিল, গ্রীষ্মকালে হিমরেখার উচ্চতা বেড়ে এখানে চলে যাবে। আবার শীতকালে যখন শীত হবে, ঠান্ডা পড়বে, তখন এই হিমরেখার উচ্চতা হয়তো নেমে এখানে চলে আসতে পারে। ঠিক আছে, বা উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে যেমন আন্টার্কটিকায় হিমরেখা একেবারে পাদদেশীয় অঞ্চলেই থাকে। ঠিক আছে, পুরোটাই বরফে ঢাকা থাকে উচ্চ অক্ষাংশে। কিন্তু নিরক্ষীয় অঞ্চলে কী হয়, যেমন আমরা এই ছবিটার মধ্যে দেখব, দেখো নিরক্ষীয় অঞ্চলে 5,500 মিটার উচ্চতায় বরফ জমা হয়।
5,500 মিটার উচ্চতায়। তাহলে এখানে হিমরেখা দেখতে পাওয়া যায় একেবারে উপরের অংশে, শুধু পাহাড়ের উপরে। কিলিমাঞ্জারো পর্বত, যদিও এই বিগত কয়েক বছরে বিশ্ব উষ্ণায়নের ফলে কিলিমাঞ্জারো পর্বতের উপরিভাগে আর কোনো বরফ দেখতে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, এটা ব্যাপার নিরক্ষরেখায়, অর্থাৎ নিরক্ষরেখা অঞ্চলে উষ্ণতা সারা বছর বেশি থাকার জন্য সেখানে 5,500 মিটার উচ্চতায় হিমরেখা অবস্থান করে। তার থেকে আমরা যত উচ্চ অক্ষাংশের দিকে যাব, অর্থাৎ অক্ষাংশ যত বাড়তে থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি থেকে আমরা কর্কট ক্রান্তীয় অঞ্চলে যাব। এটা যদি কর্কট ক্রান্তীয় হয়, কর্কট ক্রান্তির মান হচ্ছে কত, 23.5 ডিগ্রি উত্তর, তাই তো। কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখাতে যদি আমি যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো কত, 5,000 মিটার উচ্চতায় সাধারণত হিমরেখা দেখতে পাই। দেখো সাদা, এই ছবির এই সাদা অংশটুকু হচ্ছে মানে বরফ ঢাকা বোঝানোর জন্য করা হয়েছে। তাহলে এখানে হচ্ছে হিমরেখার অবস্থান, এইটা 5,000 মিটার উচ্চতায়। হিমালয় পর্বত অঞ্চল যেটা অবস্থান করছে কত, হিমালয় পর্বতে সাধারণত 4,500 মিটার উচ্চতা থেকে 6,000 মিটার উচ্চতাতে বরফ দেখতে পাওয়া যায়, অর্থাৎ হিমরেখার অবস্থান দেখতে পাওয়া যায় 4,500 মিটার থেকে। কখনো কখনো গ্রীষ্মকালে সেটা বেড়ে 6,000 মিটার হয়, শীতকালে সেটা কমে 4,500 মিটার হয়। আর তার থেকে যখন আমরা আরও উপরে যাই, 660 ডিগ্রি উত্তর, 660 ডিগ্রি অক্ষাংশে যাই, সুমেরু বৃত্ত যেটাকে বলা হয়, সুমেরু বৃত্ততে গেলে কী হয়, এই হিমরেখার উচ্চতা দেখা যাচ্ছে যে আরও কমে যাচ্ছে, অর্থাৎ মাত্র সমুদ্রপৃষ্ঠ থেকে 2,800 মিটার উচ্চতাতেই এখানে হিমরেখা দেখতে পাওয়া যায়। আর যদি আমি একেবারে সুমেরু অঞ্চলে যাই সেখানে, বা কুমেরু অঞ্চলে যাই, সেখানে দেখব 0 থেকে, অর্থাৎ একেবারে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল থেকেই একেবারে ম্যাক্সিমাম 600 মিটার উচ্চতা অবধি আমরা সেখানে হিমরেখার অবস্থান দেখতে পাই। এখানে তো 2,800, 4,500, 5,000 তো অনেক দূরের কথা, মানে একেবারে 0, মানে সমুদ্রের উপকূলে, যে বললাম আগে যে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চল থেকে এখানে বরফ হয় তাকে বলে উপকূলীয় হিমবাহ বা মহাদেশীয় হিমবাহ। তো এই আন্টার্কটিকা বা সুমেরু বৃত্ত, কুমেরু বৃত্ত এখানে দেখাতে পারে। সুমেরু বা কুমেরু একেবারে পয়েন্টে, বৃত্ত না। সুমেরু এবং কুমেরু যে অঞ্চল, সেই অঞ্চলে 0 থেকে 600 মিটার উচ্চতাতে হিমরেখার অবস্থান দেখতে পাওয়া যায়। তো হিমরেখার অবস্থানে কতগুলো নিয়ন্ত্রক আছে, বললাম যে হিমরেখা সারা বছর একই জায়গায় স্থির থাকে না। কেন? একটা হচ্ছে অক্ষাংশ ভেদে, আমরা এখানে দেখতে পেলাম যে অক্ষাংশ ভেদে কীভাবে হিমরেখার উচ্চতার তারতম্য ঘটছে, অবস্থানের পরিবর্তন ঘটছে। 2 নম্বর হচ্ছে ভূমির উচ্চতা, এটা বুঝতে পারলাম যে ভূমির উচ্চতা অনুসারে কী হয়, তাপমাত্রার পার্থক্য ঘটে, তাই কী হয়, হিমরেখার উচ্চতার পার্থক্য ঘটে। ভূমির ঢাল, যে ভূমির ঢালে সূর্যের আলো বেশি পড়বে সেখানে হিমরেখা কী হবে, বেশি উপরে অবস্থান করবে, যেখানে সূর্যের কিরণ কম পড়বে সেখানে শীতল হবে, সেখানে নিচে অবস্থান করবে। ঋতুভেদে গ্রীষ্মকালে কী হবে, হিমরেখা বেশি উঁচুতে অবস্থান করবে, শীতকালে হিমরেখার অবস্থান নিচের দিকে নেমে আসবে। বায়ু প্রবাহের ফলেও হয়, যেমন স্থানীয় প্রবাহ, যে কোথাও লু প্রবাহিত হয় সেই সমস্ত জায়গায়, মানে যে সমস্ত স্থানীয় বায়ুগুলো রয়েছে, হ্যাঁ, কোথাও শীতল বায়ু প্রবাহিত হয়, কোথাও উষ্ণ বায়ু, সেই শীতল এবং উষ্ণ বায়ুর উপর নির্ভর করেও এই হিমরেখার কী বলবো, উচ্চতার তারতম্য ঘটে থাকে। আরেকটা হচ্ছে জলীয় বাষ্পের ওপরও নির্ভর করে এই হিমরেখার অবস্থান। এরপর আমরা চলে আসবো যে হিমশৈল। হিমশৈল কাকে বলে? এক কথায় যদি বলতে হয় তাহলে সমুদ্রে ভাসমান বিশালাকৃতির বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। তো কোথায় দেখতে পাওয়া যায় হিমশৈল? কিন্তু সব সমুদ্রে দেখতে পাওয়া যায় না। সাধারণত মহাদেশীয় হিমবাহ যেখানে দেখতে পাওয়া যায়, যেখানে এই যে উপকূলীয় অংশে উপকূলীয় হিমবাহ দেখা যায়, যেখানে যে সমস্ত অঞ্চলে সাধারণত উপকূলীয় হিমবাহ দেখা যায়, তো সেখানে শীতকালে কী হয়, এই উপকূল অংশে বরফ জমাটবদ্ধ হয়ে যায় শীতকালে, আর গ্রীষ্মকালে সেই বরফ ধীরে ধীরে গলতে থাকে, যা গলে যাওয়ার ফলে কী হয়, উপকূলীয় অংশ থেকে বড় বড় বরফের চাঁই ভেঙে গিয়ে সমুদ্রের জলে ভাসতে ভাসতে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। তো এই বিশাল আকৃতির ভাসমান বরফের স্তূপগুলোকে বলা হয় কি, হিমশৈল। বোঝা গেল? সাধারণত মহাদেশীয় যে পার্বত্য অঞ্চল, সেই মেরু অঞ্চলে, বিশেষ করে সুমেরু এবং কুমেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান এবং গতিশীল বিশাল আকৃতির বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। নেক্সট আসবো এবার, আচ্ছা, হিমশৈলের একটা বৈশিষ্ট্য বলে দিই, যে হিমশৈলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে হিমশৈলের যেটা ভাসে, সেই ভাসমানের পরিমাণ খুব কম, মাত্র 10% উপরে সমুদ্র জলের উপরে ভেসে থাকে, আর নিচে থাকে তার 90% অংশ, বা এইটাকে যদি ভগ্নাংশে বলা হয় তাহলে 1/9 হচ্ছে কি না সমুদ্রের জলের উপরে ভেসে থাকে, আর 8/9 অংশ সমুদ্রের জলের নিচে ভেসে থাকে, মানে ডুবে থাকে। 1/9 অংশ সমুদ্রের জলের উপরে ভাসে, আর 8/9 অংশ, বেশিরভাগ অংশটুকুই কী হচ্ছে, সমুদ্রের জলে ডুবে থাকে। এর ফলে কী হয়, যে সমস্ত বড় বড় জাহাজ সমুদ্রে যায় নাবিকেরা, তাদের পক্ষে বুঝতে অসুবিধা হয়, বা অনেক সময় ভুল করে তারা ভাবে ছোট
হিমশৈল ছোটো একটা কোনো বরফের টুকরো ভাসছে, তাকে ভেঙে যেতে যায়, তখনই কী হয়, প্রচণ্ড চাপ মানে ধাক্কা লাগার ফলে জাহাজ ভেঙেই ডুবে যায়। যেমন এর একটা উদাহরণ টাইটানিক জাহাজ, সবাই টাইটানিকের গল্প পড়েছে। সেই টাইটানিক জাহাজ কিন্তু এই হিমশৈলতে লেগেই আটলান্টিক মহাসাগরে ভাসমান এরকম একটি হিমশৈলতে ভেঙেই টাইটানিক জাহাজ কী হয়, ভেঙে গেছিলো। এরপর আমরা আসবো বার্গসুন্ড ও ক্রেভাস। বার্গসুন্ড ও ক্রেভাস কাকে বলে? আচ্ছা, বার্গসুন্ড হচ্ছে যে হিমবাহ যে উপত্যকা, এটা হচ্ছে হিমবাহ উপত্যকা, মানে মূল পর্বতগাত্র, বরফের টুকরো নয়। এটা পাহাড়ের ওপরে তো বরফ প্রবাহিত হয়, সেটা হিমবাহ। এটা হচ্ছে মূল পাহাড়ের গা, এটা হচ্ছে এই পর্বতগাত্র এবং হিমবাহের যে স্তূপ, এই স্তূপের মাঝখানে অনেক সময় কী হয়, এই লম্বা ফাঁকের সৃষ্টি হয়। একেই বলা হচ্ছে কি বার্গসুন্ড। বোঝা গেল যে হিমবাহ যে পর্বতের উপর দিয়ে প্রবাহিত হয়, সেই মূল পর্বতগাত্র এবং হিমবাহের এই বরফের স্তূপ, এই বরফের স্তূপের আর হিমবাহের পর্বতগাত্রের মাঝখানে যে দীর্ঘ সংকীর্ণ যে খাঁজ বা গর্তের সৃষ্টি হয়, সেই গর্তকে বলা হয় বার্গসুন্ড। এই বার্গসুন্ডগুলো সাধারণত যারা পর্বত আরোহী হয়, যারা অর্থাৎ পর্বত আরোহী কারা, যারা সেই কী বলবো, এভারেস্টের চূড়ায় উঠছে বা বড় বড় যে সমস্ত পাহাড়ের ওপরে ওঠে যে সমস্ত ব্যক্তিরা, তাদেরকে বলা হয় পর্বত আরোহী। তারা যে অভিযানগুলো করে, সেই অভিযানের সময় এই বাঘসুন্ডগুলো তাদের কী হয়, মৃত্যুর পরোয়ানা বলা হয় এই বাঘসুন্ডগুলোকে। ঠিক কেন না, অনেক সময় কী হয় না, সাধারণত পার্বত্য অঞ্চলে তো মাঝে মাঝেই তুষারপাত হয়। তুষারপাতের ফলে কী হয়, তুষারপাত পড়ে এই বাঘসুন্ডের উপরটা এরকম ঢাকা পড়ে যায়, যার ফলে কী হয়, যখন এই দিক দিয়ে ওঠে পর্বতের উপর দিয়ে, যখন পর্বতারোহীরা যায়, তখন অনেক সময় তারা বুঝতে না পারলে এই বাঘসুন্ডে যদি পা পড়ে যায়, বাঘসুন্ডের এই উপরের যে মানে তুষারপাতের ফলে যে বরফটা জমে, সেটা খুব আলগা হয়, নরম হয়। তার ফলে কোনো একটা ভারী মানুষ যদি এর উপর চাপে, তাহলে কী হয়, এখানে একদম ভেঙে নিচে পড়ে যায়। নিচে পড়লে মানে কয়েক হাজার মিটার নিচে গিয়ে পড়বে, তার পক্ষে আর কখনোই ওঠা সম্ভব হবে না। এরকম বহু আছে পর্বতারোহী যারা এরকম অভিযানে গিয়ে আর ফিরে আসেনি, বা তাদের কোনো কী বলবো মানে দেহও পাওয়া যায়নি, খুঁজেই পাওয়া যায়নি, আর হয়তো তারা এরকম কোনো বাঘসুন্ডতেই পড়ে গিয়ে মারা গেছে, এরকমও হতে পারে। হয় সাধারণত এই বাঘসুন্ডগুলোকে মৃত্যুর পরোয়ানা বলা হয় পর্বতারোহীদের কাছে, যারা পর্বত অভিযানে যায় তাদের কাছে। তাই তাদেরকে খুব সাবধানে পর্বত আরোহণ করতে হয়। আর আরেকটা আছে, সেটা হচ্ছে ক্রেভাস। ক্রেভাসটা কি, দেখো পর্বত যে গাত্র, সেই পর্বত গাত্রটা কী হয়, তলদেশটা এরকম এবড়ো খেবড়ো হয়, এখানটা নিচু আবার এখানটা উঁচু। এই এবড়ো খেবড়ো হওয়ার জন্য যে হিমবাহের যে বরফের স্তূপ, অর্থাৎ যে হিমবাহ যে বরফের স্তূপ এই পর্বত গাত্রের উপর দিয়ে যখন প্রবাহিত হয়, তখন কি হয়, এই হিমবাহের উপরিভাগে অসামঞ্জস্যপূর্ণ চাপের জন্য এই বরফের ওপরে টান পড়ে। সেই টানের ফলে কি হয়, এখানে অসংখ্য ছোট ছোট চিড় ধরে, ফাটল ধরে। এই ফাটলগুলোকেই বলা হয় ক্রেভাস। অর্থাৎ পর্বতগাত্রের এবড়ো খেবড়োতার জন্য বা পর্বতগাত্রের অসামঞ্জস্যতার জন্য হিমবাহের যে বরফের স্তূপের উপরিভাগেও কী হয়, একটা অসামঞ্জস্যপূর্ণ চাপের সৃষ্টি হয়। যে চাপের প্রভাবে হিমবাহের যে এখানে বরফের স্তূপ, সেই বরফের স্তূপের ওপরে অসংখ্য ছোট ছোট খাঁজ বা ছোট ছোট ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটলগুলোকে একসাথে বলা হয় কি, ক্রেভাস। ঠিক আছে, অর্থাৎ হিমবাহের উপরিভাগে বরফের মধ্যে যে সমান্তরাল ও আড়াআড়িভাবে যে চির বা ফাটল সৃষ্টি হয়, সেই চির বা ফাটলগুলোকে বলা হচ্ছে কি, ক্রেভাস। ঠিক আছে, হিমবাহটা এত দূর অবধিই রইল।